জাতিসংঘের যে সাম্প্রতিক রিপোর্ট সেটা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এই রিপোর্টে যেভাবে শেখ হাসিনাকে চিত্রিত করা হয়েছে, এর ফলে অনেকেই মনে করছেন যে তার রাজনৈতিক ক্যারিয়ার বলতে কিন্তু আর কিছু অবশিষ্ট থাকলো না। তো আপনি কি মনে করেন যে শেখ হাসিনার এখন স্বেচ্ছায় দলের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত? আর যদি তিনি না যান তাহলে এটা আসলে দীর্ঘমেয়াদে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ নামক এই দলটি তারা যদি ভবিষ্যতে কখনো রাজনীতিতে তারা আসতে চায়, তাহলে সেক্ষেত্রে মানে শেখ হাসিনা তো তাদের জন্য আমি মনে করি এটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আমি আসলে রাজনীতির বিষয়ে ভবিষ্যতে কি হবে, মানে আমি সেই বিষয় নিয়ে মন্তব্য আমি করতে চাই না। কিন্তু আমি জাতিসংঘের যে রিপোর্টটা নিয়ে আপনি বলেন, সেই রিপোর্টটা যদি আপনি দেখেন, সেই রিপোর্টে তো পরিষ্কার হয়ে উঠেছে যে, সেই রিপোর্টে দেখা গেছে যে ক্ষমতায় থাকার জন্যে আপনার কোনভাবে আ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তার বিরুদ্ধে যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘ করছেন, ১৪০০ মৃত্যুর বেশি মানুষ মৃত্যুর কথা আছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরম্ভ করে রাষ্ট্র কিভাবে নিপীড়ক হয়ে উঠেছিল, সেই বিষয়ে বর্ণনা কিন্তু উঠে এসেছে। আমি মনে করি যে এটা খুবই একটা মানে ভালো ডকুমেন্ট। কিন্তু একই সাথে যদি আপনি দেখেন, এইখানে জুলাই আগস্টের এই সময়ের রাষ্ট্রীয় নিপীড়নের কথা যেমন উঠে এসেছে, তারপরেও যদি আপনি আবার দেখেন একইভাবে পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, মানে পরবর্তীতে যে মানবাধিকার লঙ্ঘন, সেগুলোও কিন্তু উঠে এসেছে। কাজেই এখন যেটা হচ্ছে, প্রত্যেকে তার যেটুকু প্রয়োজন সেটুকু ইউজ করার চেষ্টা করে। কিন্তু আমি মনে করি যে আমাদের যে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিয়েছে মানবাধিকার বিষয়ক, আমি মনে করি প্রতিবেদনটা একটা সুন্দর প্রতিচ্ছবি। তাতে কিন্তু সমস্ত কিছুই আছে। এখন সমস্যা হচ্ছে, আমরা সবসময় যেই রাজনৈতিক দল সে তার মতন করে ব্যবহার করতে চায়, তার মতন করে স্বার্থ উদ্ধার করতে চায়। কিন্তু ওই যে বললাম, দেখুন এই যে জুলাই আগস্টের ছাত্ররা মারা গেল, আবু সাইদ থেকে আরম্ভ করে শত শত ছাত্র মারা গেল, তরুণ মারা গেল, এরা কারা? এটা তো আমাদের দেশের নাগরিক। দেখেন, এই যে বাংলাদেশে যে আমরা একজন আরেকজনকে হত্যা করি, একজন আরেকজনকে বাড়িতে আগুন দেই, এই যে বাংলাদেশে যখন একজন মানুষ মারা যায়, তিনি যেই রাজনৈতিক দলের হন, তিনি তো ইন্ডিয়া থেকেও আসেন নাই, পাকিস্তান থেকেও আসেন নাই, আমেরিকা থেকেও আসেন নাই, তিনি তো বাংলাদেশের নাগরিক। কাজে বাংলাদেশের একজন নাগরিক, তিনি যেই রাজনৈতিক দলের হোক না কেন, আওয়ামী লীগ, বিএনপি বলেন, জামাত বলেন, যেই রাজনৈতিক দলের হোক না কেন, একজন বাংলাদেশের মৃত্যু মানে আমি মনে করি নাগরিক হিসেবে আমাদের কষ্ট পাওয়া উচিত। আমাদের এমন একটা দেশ করা উচিত যেই দেশে একজন নাগরিক, কেন আমি কথাটা বলি দেখেন, গোটা পৃথিবীর বিনিময়ে আপনি একজন মানুষের জীবন পাবেন না। এই যে আবু সাইদ চলে গেল, বা এই যে ১৪০০ মতো মানুষ মারা গেল, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনি এক করেন, একজন মানুষকে তার মার কাছে ফেরত দিতে পারবেন না। আপনি যেই মা তার সন্তান হারালো, যেই বাবা তার সন্তান হারালো, গোটা পৃথিবী দিয়ে তো আপনি তার সন্তানকে দিতে পারবেন না। কাজে মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবী তার কিছুই হতে পারে না। মানুষের জীবন এজন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বলি যে দুটো বেসিক জিনিস, একটা হচ্ছে মত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা। আপনি আমেরিকায় দেখবেন যা ইচ্ছা তাই বলতে পারেন, হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ চলছে, আপনি ভিন্ন মত তর্ক করছেন, এবং এই জন্য আমি মনে করি মত প্রকাশের স্বাধীনতা এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা, যার যা ইচ্ছা, এই যে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত অবশ্যই স্বাধীনভাবে। আর একটা হচ্ছে মানুষের বেঁচে থাকার নিরাপত্তা। আপনি দেখেন এই রাষ্ট্রে বিভিন্ন সময় এমন এমন বাহিনী হয়েছে যারা ক্রস ফায়ার করেছে, যারা গুম করেছে। আপনি আয়না ঘরের কথা জানেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমরা জুলাই আগস্টে দেখেছি, আগস্টের পরেও দেখেছি। আপনি ধরেন এই যে যেই ছাত্ররা মারা গেল, তাদের যেমন জীবন গুরুত্বপূর্ণ, যে পুলিশ মারা গেল, যে পরে মারা গেল, আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের জীবন গুরুত্বপূর্ণ। সেজন্য আমি মনে করি একজন বাংলাদেশের জীবন যাওয়া মানে, সেটা আমি মনে করি পুরো বাংলাদেশেরই কিন্তু কষ্ট। সেজন্য আমি মনে করি যে আমাদের এমনভাবে কাজ করা উচিত যেন কারো মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঘটে। কাজে সেই জায়গাতে আমি মনে করি যে যাদের সঙ্গে যে প্রতিবেদনটা দিয়েছে, তাতে কিন্তু সব ধরনের ছবি কিন্তু সেখানে রয়ে গেছে। কাজে আমি মনে করি যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, আপনি যখনই যে ক্ষমতায় থাকে সে তার সবটুকু ভালো প্রমাণ করার চেষ্টা করে। এটা বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি বলতে চাই, আমি বাংলাদেশের রাজনৈতিক সাংবাদিকতার সুবাদে রাজনীতি গত ৩০, ৩৫, ৪০ বছর মানে মোটামুটি আমি আমার আমি আমি দেখেছি চোখের সামনে। আর অন্ততপক্ষে ৩০ বছর তো বলতেই পারি। আর তার আগেটা আমি পড়ার চেষ্টা করেছি। ৭১ বলেন, তার আগের পুরনো ইতিহাস। এই বাংলাদেশের গত ৫৪ বছরের একটি দিনের জন্য এমন দিন ছিল না যেই দিনটাতে সাধারণ মানুষের জীবন, নাগরিকের জীবন, যে আজকে এমন একটা দিন এই দেশের ৫৪ বছর ইতিহাসে যে যেদিন বলবে কোথাও না কোথাও কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘন ঘটেনি, গত ৫৪ বছরে কারো শাসনামলে এমন একটা দিনও ছিল না। কাজে কেউ বলতে পারবে না যে আমরা সাধারণ মানুষ নির্ভয়ে জীবনযাপন করবে, রাস্তায় চলবে, একজন নারী নিরাপদে হাঁটবে, ভিন্ন ধর্মের একজন মানুষ নিরাপত্তা বোধ করবে, একজন আদিবাসী নিরাপত্তা, এই যে সবাই মিলে যে একটা সুন্দর বাংলাদেশ গড়া, সেটা কিন্তু আমি পাইনি। সেটাই আপনি জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে, তারা কিন্তু সেই সবাইকে মিলে
একসাথে যে দেশ গড়ার কথা সেই কথাগুলোই বলেছে বলে আমি মনে করি। কিন্তু ভীষণ দুঃখজনক হলো যে আমাদের এই দেশে সাধারণ মানুষকে বারবার জীবন দিতে হয়। একটা স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা আজও পেলাম না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে রাষ্ট্রের জনগণের টাকায় তারা সাধারণ মানুষকে হত্যা করে। এমন বাহিনী আপনি আপনি দেখেছেন গতকালকে আয়নাঘরের ঘটনা। আপনি কি ভীষণ দুঃখজনক আপনি দেখেন যে এই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বা গোয়েন্দা বাহিনীগুলোর তাদের সেখানে এমন নিপীড়ন মানে জায়গা থাকে যেখানে নাগরিককে দিনের পর দিন গুম করে রাখা হয়, নির্যাতন করা হয়। কি ভীষণ জঘন্য মানে কাজগুলো হতে পারে। এগুলো তো ব্রিটিশ আমলে হতে পারতো বা অন্য সময় হতে পারতো যে যারা শাসক আর শোষিত। এখন আমরা কাকে করছি? স্বাধীন দেশে যদি আপনি এইরকম করছেন, স্বাধীন দেশে যদি মানুষকে এইভাবে জীবন দিতে হয়, তার চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। এবং এই যে বাংলাদেশের বিষয়ে জাতিসংঘের কাছে প্রতিবেদন দিতে হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে, এগুলো তো আপনি আজকে একজন বাংলাদেশী হিসেবে আপনি কানাডায় বসে থাকুক যে আমেরিকায় বসে আছে, যে যেখানেই বসে আছে, আমরা কিন্তু খুব গর্বের সাথে বলতে পারি না যে বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশে সব ভালো চলছে, সুশাসন আছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সেটুকু তো আমরা বলতে পারি না। আমরা বলতে চাই আমাদের ছেলেমেয়েরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আপনি বাংলাদেশের, আমি যদি অভিবাসন নিয়ে কাজ করি, 1 কোটিরও বেশি লোক বাংলাদেশে বিদেশে আছে। প্রতি বছর 50,000 ছেলে মেয়ে বিদেশে পড়তে যাচ্ছে, দারুণ করছে আমাদের তরুণরা। পৃথিবীর এমন একটা দেশ খুঁজে পাওয়া যাবে না, এমন একটা শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে বাংলাদেশিরা নেই। তো এই যে আমাদের বাংলাদেশিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তারা যে যেখানেই থাকুক না কেন তার বুকের মধ্যে লাল সবুজটা থাকে, সেই বাংলাদেশটা নিয়ে সে গর্ব করতে চায়। কিন্তু সেই গর্বটা যখন করতে চায়, সে যখন দেখে তার দেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তার অন্য বন্ধুরা প্রশ্ন করে, তখন কিন্তু তাকে ছোট হতে হয়। কাজে আমি মনে করি যে এই জাতিসংঘের যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দিল, আমি মনে করি যে এইগুলো আমাদের এমনভাবে নেওয়া উচিত যেন ভবিষ্যতে আর একটা মানুষেরও বিচার বহির্ভূতভাবে জীবন না যায়, একটা মানুষের হেফাজতে জীবন না যায়, একটা মানুষের ক্রস ফায়ারে জীবন না যায়, একটা মানুষের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার না হয়। আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু সেই ছবিগুলো পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সেখানে ক্ষমতায় থাকার নামে আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদের যে রাষ্ট্রকে ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার ছবিটা যেমন জাতিসংঘের প্রতিবেদন বলছে, 5ই আগস্টের পরের ঘটনাগুলো কিন্তু বলছে। কাজে আমি মনে করি যে এই ছবিগুলো আমাদের নেওয়া উচিত। এবং আমি বারবার বলি, একজন বাংলাদেশী যখন বাংলাদেশের নাগরিক, তার জীবন যাওয়া মানে, তার কষ্ট মানে, তার অনিরাপত্তা মানে হচ্ছে, আমি মনে করি পুরো গোটা বাংলাদেশের আমাদের কষ্ট পাওয়া উচিত। আমি এমন একটা দেশ দেখতে চাই, দেশের 17 কোটি মানুষ তারা নিরাপদ বোধ করবে, তারা বাংলাদেশ নিয়ে ভালো থাকবে, সুন্দর একটা বাংলাদেশ। সে বলবে যে না, এই দেশ আমি থাকতে চাই। আপনি দেখেন এই কথাটা বলছি, আপনি দেখেন আমাদের তরুণরা বা সাধারণ মানুষ যে কোনো মূল্যে দেশ ছেড়ে চলে যেতে চায়। জুলাই আগস্ট আন্দোলন আমরা শুনেছিলাম, অনেক তরুণরা বিদেশ থেকে বলছে তারা দেশে আসতে চায়, তারা তো আসছে না, বরং আমাদের তরুণরা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। কেন দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে? সে যেমন বাংলাদেশটা দেখতে চায়, সেমন মানুষ তো পায়নি। গত 15-16 বছর আমরা দেখেছি অনেক তরুণ, অনেক সাধারণ মানুষ দেশ ছেড়ে চলে গেছে। সে মত প্রকাশ করতে পারেনি, ক্রস ফায়ার, গুম, এখনো তাই। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি বলেন, সমস্ত কিছু নিয়ে বলেন, মানুষ কিন্তু দেশ ছেড়ে চলে যেতে চায়। যে কেন আছে কানাডায়, আমেরিকা বা বিভিন্ন দেশে, ইউরোপে, মধ্যপ্রাচ্যে, বাংলাদেশের কেন দেশ ছেড়ে চলে যেতে চায়? যে সুন্দর একটা দেশ চাওয়ার কথা ছিল, সেই দেশটা তো সে পায় না। এবং এই দেশে যে ক্ষমতা যখন যে থাকে, তারা আসলে অন্ধ হয়ে থাকে। আমি বলবো অন্ধ হয়ে থাকে। তারা সাধারণ মানুষের কণ্ঠ বুঝতে পারে না, সাধারণ মানুষ কি চায় সে বুঝতে পারে না। সাধারণ মানুষের একটা স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ খুব সামান্য চাওয়া। তারা চায় একটা সুন্দর বাংলাদেশ হবে, একদম খুব। তারা, আমাদের দেশের মানুষ কিন্তু রাষ্ট্র থেকে অনেক কিছু চায় না, যে রাষ্ট্র আমাকে অবসরের পরে এই দিবে, রাষ্ট্র কল্যাণমূলক হবে। আমাদের মানুষের চাওয়া এত কম। কিন্তু দেখেন, আমি গণপরিবহন পাবো না, আমি ঢাকা শহরে আমাকে যানজটে ঘন্টার পর ঘন্টা পড়তে হবে, রোজ সড়কে মানুষ মারা যাবে। যে দেশের 1 কোটিরও বেশি লোক দেশের বাইরে থাকে, সেই দেশের বিমান ভাড়া হবে পৃথিবীর সবচেয়ে বেশি, সেই দেশের রেল লস করবে, বিমান লস করবে। এই যে মানে সুশাসনের চরম ঘাটতি, মানুষ তো এগুলো চায় না। মানুষ চায় সে মোটামুটি খেয়ে পরে তার আয় দিয়ে চলবে। এই দেশের অর্থনীতির ভিত্তি কিন্তু গড়ে তুলেছে আমার কৃষক, আমার গার্মেন্টস শ্রমিক, আমার প্রবাসী শ্রমিক। এই যে প্রবাসী শ্রমিকরা বছরে $27 বিলিয়ন পাঠাচ্ছে, গোটা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। তাহলে এই যে আমার প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে, আর একদল লোক বিদেশে টাকা পাচার করছে, আর আমার প্রবাসীরা টাকা পাঠাচ্ছে। আমার কৃষক ধান ফলাচ্ছে, যে কারণে আপনি দেখবেন ধান উৎপাদন বলেন, আলু উৎপাদনে বলেন, বাংলাদেশ পৃথিবীর শীর্ষ দেশগুলোর একটা। এই যে কৃষক সারাদিন পরিশ্রম করছে, গার্মেন্টস শ্রমিকরা পরিশ্রম করছে, এই যে সাধারণ মানুষের পরিশ্রমের ফলে সেই রাষ্ট্রে
এমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, দুর্বৃত্তায়ন হবে, পাচার হবে, এগুলো কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের চাওয়া না। সাধারণ মানুষ একটু নাগরিক সেবা চায়। সে ভূমি অফিসে গেলে হয়রানির শিকার হবে না, তার পাসপোর্টে ভোগান্তি হবে না, তার ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি হবে না, সে রাস্তায় একটু নিরাপদে চলতে পারবে। এই সাধারণ চাওয়াগুলো যদি পূর্ণ না হয়, স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমি মনে করি রাষ্ট্র হিসেবে আমাদের ক্ষমতা যখন যারা থাকে তারা উন্নয়নের দারুণ গল্প বলেন। তারা দেশকে সিঙ্গাপুর, তারা দেশকে আমেরিকা, কানাডা বানায় ফেলে। যখন যে থাকে তারা উন্নয়নের গল্প বলে। এই উন্নয়নের গল্পগুলো ভীষণ অর্থহীন। যতক্ষণ পর্যন্ত না আমার সাধারণ মানুষের মুখে হাসি থাকে, আমার সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত না বলতে পারে আমি ভালো আছি।